প্রায় ৩০০ বছরের পুরনো এই রাজবাড়িটি বাংলার মণ্ডল রাজবংশের ইতিহাসের সাক্ষী। স্বাধীনতার পরে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন এই রাজবাড়িটিও ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে জানেন, শুনেছি ২০১০ সালে রাজবাড়িটি অধিগ্রহণের পর মিস্টার রাওলা এটিকে ধীরে ধীরে কলকাতার একটি সম্পূর্ণ কার্যকরী ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত করেন। ফটোশুটের জন্য এই রাজবাড়িটি কিন্তু বেশ সুন্দর একটি জায়গা। চলুন এবার দেখি তো আমার বরমশাইটি আবার কোথায় গেল। এই তো খুঁজে পেয়েছি। আকাশের যা অবস্থা, তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিই। আজ থেকে বেশ কয়েক বছর আগে যে মানুষটির সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে পথ চলতে শুরু করেছিলাম, আজ দেখতে দেখতে দেখুন না ২৮টি বছর পেরিয়ে গেল। পরিবার সাথে ছিল বলে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। গোটা রাজবাড়িটিকেই মাতিয়ে রেখেছিল বাঁশির একটি মিষ্টি মধুর সুর। বেলা ১টা থেকে আমাদের লাঞ্চের টাইম, তাই হাতে এখনো অনেকটাই সময় আছে। চলুন ততক্ষণ পর্যন্ত এই গোটা বনেদি জমিদার বাড়িটি একটু ঘুরে দেখি। তবে যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি দেখতে পারবো। এই যে ঠাকুর দালানের পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন ভিতরে অন্ধকার, এটি হচ্ছে জমিদার বাড়ির জেলখানা। এই জেলখানাটি আবার জানেন এনাদের রেস্টুরেন্ট। আজকে আমরা আমাদের বিবাহবার্ষিকীর লাঞ্চ এই জেলখানার ভিতরে বসেই করতে চলেছি। জেলখানার দরজার দুপাশে পোর্সিলিনের ফ্লাওয়ার ভাস দুটিকে দেখুন কি সুন্দর। আমরা এখন সবাই চলে এসেছি রাজবাড়িটির ভিতর দিকে। আমার শাশুড়ি মার বেশ বয়স হয়েছে, হাঁটুর ব্যথার জন্য হাঁটাচলা করতেও একটু অসুবিধা হয়, কিন্তু তাও জানেন রাজবাড়ি বাওয়ালিতে আসবো বলায় উনি এক কথায় রাজি হয়ে গেছিলেন। রাজবাড়ির ভিতরের এই পুকুরটি বেশ সুন্দর, আর পুকুরের ঠিক মাঝখানে রয়েছে একটি ফাউন্টেন। জায়গাটিতে প্রচুর চেয়ার টেবিল রাখা রয়েছে, কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ, বৃষ্টির জন্য একটুও বসতে পারিনি।